যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে লেখা, দেখা হবে বিজয়ী। প্রতিশ্রুতি প্রতিষ্ঠাতা কর্তৃক আয়োজিত এসএসসি 26 বিজয় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং শিক্ষকবৃন্দ। সেই সঙ্গে উপস্থিত আছে আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সফল তুমি হবে যদি মনে থাকে নেক বাসনা, এমন ভাবনা নিয়ে গতিময় করো প্রতিদিনের পড়াশোনা। কবি বলেছেন, যাদের মাঝে আছে আলো তারাই তো থাকে ভালো। আর আমি বলি, তোমরা তো সেই আলো, দোয়া করি থাকো ভালো। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ চলে। What is life, or what is the definition of life? Life is a beautiful gift of God. জীবনটা হচ্ছে স্রষ্টার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। Many problems come in your life, but you have to face them in your smile. তোমার জীবনে অনেক সমস্যা আসতে পারে, সেটা মোকাবেলা করতে হবে কি হাসি খুশির মাধ্যমে। তো আমি কিছু অ্যাডভাইস দিই। আমি প্রতিনিয়ত কথা বলি, আর আজকে থেকে কথা বলা হবে না। এসএসসি ব্যাচ এসএসসি 26 যে ব্যাচটা আছে তাদের সাথে এরকম ভাবে কথা বলা হবে না, এই জন্য আমাকে কিছু কথা বলতেই হবে, তাই না? তবে একটা কথা বলি যে মানুষের আসলে ভালো কিছু চায় না। তুমি যদি একটা ভালো কাজ করতে করার জন্য সামনে অগ্রসর হও, দেখবে যে তোমার পিছনে মানুষ লেগে আছে, মানে তোমাকে নিচে নামানোর জন্য। ফর এক্সাম্পল, আমি তোমাদের একটা গল্প বলি। একটা রাজা ছিল আর একটা রানী ছিল। যে গল্প বলতেছি, যে দেশের কথা বলতেছি, সেই দেশে উট দিয়ে চলাচল করে। তোমরা জানো, উটের পিছনে মানুষ চলে গাড়ির মতো, যেমন আমরা গাড়িতে চলি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য। সো এক ব্যক্তি এবং ওই ব্যক্তি ওয়াইফ, মানে রাজা আর রানী, দুজনে যাচ্ছে, মনে করে এক জায়গায় ভ্রমণ করতে যাচ্ছে। তো দুইজনে কি করলো, দুইজনে এই উটের পিঠে চলে যাচ্ছে আর কি। বলছে যে কিছু মানুষ আর কি, ওই এলাকার মানুষগুলো বলছে যে, আরে মানুষ এখানে পশুর হইল, তো এই একটা পশুর উপর, একটা প্রাণীর উপর কেমনি এত বড় দুইটা সুস্থ সবল মানুষ বসে যায়? এটা রাজা রানী শুনলো, মনে কষ্ট পাইল। তখন রাজা রানীর মধ্যে রাজাটা চলে যাচ্ছে এবং কি রানীটা নিয়ে যাচ্ছে। কিছুদিন যাওয়ার পরে ওই এলাকার মানুষগুলো, অন্য এলাকার মানুষগুলো ওখানে বলতেছে যে কেমন মানুষ, কেমন স্বামী, যে বউটাকে হারিয়ে নিয়ে যাচ্ছে আর নিজের ঘোড়ায় চলে যাচ্ছে, এটা কেমন হলো? মানে ওটা কথা শুনলো। শোনার পর এবার কি করলো, চেঞ্জ করলো আবার। এবার রানী চললো এবং রাজা আগে যাচ্ছে। আগে কিছুর পর কিছু এলাকার মানুষ বলতেছে যে এটা কেমন মানুষ, যে রানী বসে যাচ্ছে, রানীটার ব্যবহারটা কেমন, মানে ওর কি কমন সেন্স নাই, এইটুকু কমন সেন্স নাই, নিজের স্বামীকে হারিয়ে যাচ্ছে আর ও ঘোড়ার উপর চলে যাচ্ছে, কেমন? তো দুইজনের চলে, মানে দুইজনে কি করলো, কিছু দূর যাওয়ার পরে দুইজন নামে ঘোড়াটাকে হারিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে মানুষগুলো বলতেছে, কি অথর্ব মানুষ, কি অথর্ব মানুষ, কি বোকা মানুষ, একটা সুস্থ সবল ঘোড়া থাকা অবস্থায় তারা দুইজনে হারিয়ে যাচ্ছে আর ঘোড়াটাকে হারিয়ে যাচ্ছে। তাহলে ঘোড়াটা ফিরে যাওয়ার দরকার কি ছিল? তো এই জন্য তুমি জীবনে জেনে করে না কেন? তখন মানুষ সমালোচনা করবে, এই আমি পড়াচ্ছি, কিছু মানুষ লেগে আছে। তো লেগে আছে কি করবে, যাই যে লেগে আছে লেগে থাকবে, সমস্যা নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আছে পাশে। তো এই জন্য বলবো যে মানুষ তোমার সমালোচনা করবে, আর এক জীবনে সবার কাছে প্রিয় হওয়া যায় না। আমাদের নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনে কোনো রকম ভুল ছিল না, কোনো রকম খারাপ বিহেভ ছিল না, কোনো রকম খারাপ আচরণ ছিল না, তাও তিনি সবার কাছে প্রিয় পাত্র ছিল না। ঠিক আছে? তো সবগুলায় মানুষ কি বলবে এটা ভয় না করে
আমি আমার লক্ষ্য ঠিক রেখে আমি আমার জীবনে অগ্রসর হব। বুঝতে পারছি? তো অনেক কথা বলার ছিল, আসলে এখানে আসলে মুখের ভাষা হারিয়ে ফেলে যায়। আসলে এখানে আসলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারি না। তো অ্যাডভাইস অনেকগুলো, এই সমালোচনার ব্যাপারটা মাথায় রাখবা যে জীবনে কারো প্রিয় হতে পারবে না, যে মানুষগুলো তোমার জেনুইন ভালোবাসবে এগুলোর জন্য কাজ করবা। মনে করো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জন্য কাজ করবা। সবাইকে ভালোবাসবো, সবাইকে খুশি রাখবো, এটা পসিবল না। আমার পক্ষে বা তোমার পক্ষে কারোর পক্ষে পসিবল না। তো আমি আমার বাবা মার জন্য কষ্ট করবো, কেননা আমার বাবা মা আমার দিকে তাকায় আছে যে আমার ছেলে বা আমার মেয়ে কোচিং বা স্কুলে যাচ্ছে কিছু একটা শেখার জন্য। তো আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য আমার জীবনটা আমার না, আমার বাবা মার দেওয়া এবং সৃষ্টির দান, তাই না? তো আমার জীবন আমি বেশি দিলে এই জীবনটা উড়ে দেব এমনটা কিন্তু না। আমি চেষ্টা করবো কি আমার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য। কেননা আমার মা, যে আমার মা, সে আমার স্বপ্ন দেখে কোথায় আগুনের সিংহাসন, ওই যে উত্তপ্ত আগুন, এই উত্তপ্ত আগুনের মধ্যে আমার স্বপ্ন দেখে আমার মেয়ে বা আমার ছেলে মিশে কোচিংয়ে বা স্কুলে ও ভালো কিছু করবে, ভালো কিছু করবে। এই জন্য আমার মা ওখানে স্বপ্ন দেখতেছি। আবার ওখানে স্বপ্ন দেখে আমার বাবা, আমরা তো ম্যাক্সিমাম এখানে চাকরি নেই বললে চলে, আমরা কৃষক। তো আমার বাবা মাটির মধ্যে আমার স্বপ্ন দেখে, কারণ আমি যদি আমার বাবা মার আমানতটা রক্ষা না করতে পারি, কি আমাদের দুটি হিসাব দিল। এটা হিসাব করো যে আমার জীবন হতে পারে, কিন্তু আমার বাবা মার আমানত তো আমি। আর আমি যদি আড্ডাবাজি করে গল্প গুজব করে আমি যদি চলে যাই, কিছু না শিখতে পারি, তাহলে হবে না। আর একটা কথা হচ্ছে, কিছু কথা বলবো, এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আসলে প্রতিনিয়ত সর্বশেষ যেটা কথা বলছি গতকালকে ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে বিদায় বলতে কোনো কিছু হয় না, দেখা হবে হয়তো বা কথা হবে এইভাবে, কিন্তু যেমন আমরা ক্লাসের মাধ্যমে মানে আনন্দ করি, এইগুলো করা হয় না, ঠিক আছে? তো আমার হচ্ছে এই যে বললাম যে নদীর পানি মিষ্টি, কারণ কি নদী দিতে জানে, জানো তো হয়তো নদী দিতে জানে, এই জন্য নদীর পানি মিষ্টি। আমি দিতে জানি, এই জন্য দেখবো যে আমি যদি দিতে পারি তাহলে সবার কাছে ভালো। অ্যান্ড সাগরের পানি লবণাক্ত, কারণ কি সাগর নিতে জানে, সাগরের পানি লবণাক্ত, সাগর নিতে জানে। তারপরে কি পুকুরের পানি কেমন হবে? দূষিত, এটা পান করার যোগ্য না। কারণ কি ওটা হচ্ছে এক জায়গায় জমাট বাঁধা থাকে, কারণ পুকুরের পানি এই জায়গা থেকে ওই জায়গায় চেঞ্জ হতে পারে না, এক্সচেঞ্জ হতে পারে না। অ্যান্ড আরেকটা কি আছে বলেন তো, নালার পানি দুর্গন্ধ, নালা বা পুকুরের পানি কি বললাম দুর্গন্ধ। আমাদের হচ্ছে সমাজে যারা দিতে জানে, মানে আমি দিতে পারি, আমি সবার কাছে প্রিয় পাত্র। আর আমি যদি নিতে পারি, মানে আমি যদি নিই তাহলে কি আমি সবার খারাপ। আমি যদি মানে কোনো আমি দিলাম তোমাদের কাছে ভালো, বাট আমি যদি তোমাদের কাছে নিই খারাপ হয়, ঠিক না? আর যদি এক জায়গায় আমি জমাট বন্ধে থাকি, মানে তোমাদের কিছু দিলাম না, কিছু নিলামও না, তাহলে আমি দুর্গন্ধযুক্ত, আমি সমাজের জন্য আবর্জনা। আমি চাই আমি আমার ছাত্র জীবন থেকে আসলে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বলতে পারো, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এই প্রাইভেট বা কোচিংয়ের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই এখনও আমার শেষ হয় না, শেষ কয়েকদিনের মধ্যে হয়ে গেল, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ছাত্র জীবন অবস্থায় কিন্তু দিতে পারি, আমি এখন দিয়েও তবে জানো যে আমি আমার জায়গা থেকে আমি রাগ করতে পারি, বাট এটুকুই বলবো যে আমি তোমাদের সর্বোচ্চ দিচ্ছি, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি না নিতে পারো তাহলে হয়তো আমার ব্যর্থতা অথবা তোমাদের ব্যর্থতা। তো এদের জন্য আমি এসএসসি ব্যাচ তোমাদের জন্য একটু কথাগুলো বলতে, তোমরা যা পড়েছ তাই আর নতুন করে মনে করার দরকার নাই। কেননা
তোমরা যদি নতুন করে পড়তে চাও, মনে করো বায়োলজি বইয়ের বা জীববিজ্ঞান বই বা পদার্থ বইয়ের অধ্যায় আছে 4-5টা বা 7টা, এই 7টা অধ্যায়ের মধ্যে তোমরা ধরো কয়টা বই, মনে করো 4টা আগে পড়ে নিচ্ছ, 7টায় পড়ছো, তার মধ্যে 4টা আমার ব্যবহার ছিল, এবং 4টা থেকে প্রশ্ন আসবে, এবং 4টা অধ্যায় কি ছিল, সহজ ছিল। এই অধ্যায়গুলো আমি বারবার কি করবো, রিভিশন দেবো। এখন তো রিভিশন দেওয়ার সময় নেই, আজকে থেকে আর 2-3 দিন হয়তো বা তোমরা এই অন্যান্য সাবজেক্টগুলো করতে পারো। 17 তারিখের পর বা 21 তারিখে যদি পরীক্ষা যার যেমন প্রিপারেশন আছে এই আলোতে হয় 16 বা 17 তারিখ থেকে বাংলা পড়া শুরু করতে হবে, তাই না? আচ্ছা, তোমাদের গ্র্যাজুয়েশনের উদ্দেশ্যগুলি এটাই যে তোমরা এই নানার বাড়ি, নানির বাড়ি বা ওই যে কী বলে মামার বাড়ি, খালার বাড়ি যায়, গোয়ানিতে যাবা, আমরা নামে করে থাকবো, আমি গোয়ানিতে যাবা, এই সময়টা অবশ্যই হবে। এগুলো যাওয়ার দরকার নেই, কী দিবে তোমরা বলতে 100 টাকা দিতে পারে হাতে, ও বলতে পারবেন টাকার সাথে আমাদের সম্পর্ক নাই, না যাওয়া যাবে। এই সময় অন্তত এই সময় তোমার 1 মিনিট সময় অনেক কিছু। ধরো 1 মিনিট পড়লাম ওই বইটার পৃষ্ঠাটা, ওই লাইনটা তোমার কমন আসবে। একটা এমসিকিউর দাম কতটুকু, যার জীবন একটা বছর হারিয়ে গেছে এই জায়গাতে, সেই দাম বুঝতে পারছি যে আমার একটা এমসিকিউ, ওই লাইনটা থেকে যদি একটা এমসিকিউ আসে অথবা একটা ক মার্কের প্রশ্ন আসে, তাহলে এইটা জানবে কি, জানবে যার জীবনে একটা বছর কি গেছে, হারিয়ে গেছে। জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া, ঠিক আছে? ওকে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট করবা, টাইম মেনটেন করার চেষ্টা করবা। কীভাবে? মনে করো ওই যে আমি গতদিনে বলছি যে এমসিকিউর জন্য যতটুকু সময় দরকার ঠিক ততটুকু সময় নিয়ে এমসিকিউ অ্যান্সার করতে হবে। মনে করো 25টা এমসিকিউ জন্য 25 মিনিট আছে, তার মধ্যে আমার 15 মিনিটের মধ্যে যেগুলো সহজ এই এমসিকিউগুলো দাঁড়ায় নিতে হবে, যাতে করে আমার এমসিকিউতে 1/3 অর্থাৎ 25-এর মধ্যে 8 এবং 30-এর মধ্যে 10, এই 1/3 মার্ক আমি কনফার্ম করে আসতে পারি। কেননা যদি আমি এমসিকিউতে কোনো কারণে একটা এমসিকিউ 8টার মধ্যে, মনে করো 25-এর মধ্যে 8টার একটা কম হয়, আমার পরীক্ষা খারাপ। আচ্ছা, যদি 30টা হয় তাহলে 10টা, এইগুলো আগে কনফার্ম করলাম। আগে চাই পাস, ওই যে আমি মাঝে বলি আগে চাই বাংলা ভাষার বাদ, তারপরে ইংরেজি ফার্সি অন্যান্য ভাষা শিখবো। তবে আগে আমার বাংলা ভাষাটা সাবলীলভাবে বলতে হবে, কারণ আমি বলতে পারতাম যে প্রপারলি বলতে হবে। তো আগে আমার 5 মার্ক অর্জন করতে হবে, দেন আমি প্লাস পাবো 4 করে পাবো 4.5 পাবো 6 টাকা। তবে আমার মাথায় রাখতে হবে কি 5 মার্ক। 2 নম্বর হচ্ছে পরীক্ষার হলে এমসিকিউর ব্যাপারটা গেল, আর পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে সেট কোড হিসাবে, সেট কোড খুব ইম্পর্টেন্ট। সেট কোড যদি না মিশাও তোমার রেজাল্ট আসবে না। তবে পূর্ণক্রমে সেট ওই যে পাল্টাপাল্টি চেঞ্জ করা এই বিষয়গুলো দাও না। টিচার যদি নজরে পড়ে তাহলে এটা হয়তো ওই যে খাতা বাতিল করে এটসেট্রা। টাইম ম্যানেজমেন্টের বললাম, প্রতিদিন বাবা মাকে প্রতিদিন যতদিনে পরীক্ষা আছে ততদিনে বাবা মাকে বলে রাখবা যে আমার ফাইল আগের প্রতি পরীক্ষার আগের রাতে ফাইল, স্কেল, পেন, পেন্সিল, এইগুলো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো যেন একটা ফাইলের মধ্যে থাকে। কোনো ক্রমে ফাইল ছাড়া যাওয়া যাবে না। তাহলে ফাইল নিয়ে প্রতিদিন নিয়ে যেতে হবে এবং বাবাকে বলে দিতে হবে তোমার সময় না থাকতে পারে, কারণ টেনশনের মধ্যে তো ফাইলটাই তোমার হচ্ছে সর্বশেষ সম্বল, কারণ ফাইল ছাড়া তোমরা ঢুকতে পারবে না। অনেক স্টুডেন্ট আছে ওই পরীক্ষা হচ্ছে 10টার দিক যাচ্ছে 12টার দিক, কোচিংয়ে যেভাবে আসো তোমরা মানে দেখি তো 10টার কোচিং 12টার দিকে আসো, মানে বাঙালি মানুষ যে ওই যে আমি বলছিলাম 1টার দিকে এমনি বলি 2টা 3টা 4টা বাজে যাচ্ছে, তাও আমার স্টুডেন্টের সংখ্যা নাই, প্রেজেন্ট নাই। তার মানে কি বাঙালি 2 ঘন্টা আগে বলতে হবে দেওয়া হয় 10টার দিক, ওই যাবে 12টার দিক, ঠিক আছে? টাইম মেনটেন, কারণ এটা তো আমাদের জীবনের সাথে সম্পর্ক। ধরো পরীক্ষা হচ্ছে 9:30 দিকে তোমার খাতা নেই, তো তুমি যাওয়ার সাথে সাথে বসে এনে পরীক্ষা দিতে শুরু করবে নাকি? তোমার আগে ভাগে যাতে করে কি অন্তত মেন্টালি প্রিপারেশনটা থাকে, মানে তাড়াতাড়ি তাড়াহুড়া করার কারণে হয় রোল নাম্বার মিশন না রেজিস্ট্রেশন নাম্বার মিশন। পরীক্ষা দেওয়ার আসার পরে কোনো ক্রমে এমসিকিউ তোর কয়টা লাগছে দেখি, তোর কয়টা লাগছে ওইখানে মাথা ঘামানো করার দরকার
নাই, যা আছে কপালে ওটাকে চেঞ্জ করতে পারবা? পরীক্ষা দিয়ে এসে চেঞ্জ করা যাবে না। তাই আমার কি করতে হবে? ওটা আমার ফিউচার নিয়ে ভাবতে হবে। ফার্স্ট ইজ ফার্স্ট, আমার ভাবতে হবে কি নিয়ে? ফিউচার নিয়ে, মানে পরবর্তী পরীক্ষাটা কি হবে। দেন তারপরে তুমি যদি মানে কি বলে পরীক্ষা আমার যেদিন শেষ একবার টোটাল পরীক্ষাগুলো শেষ, ওই দিন তুমি নিয়ে কোশ্চিনগুলো নিয়ে বুঝতে পারো যে আমার কয়টা কোনটা কি লাগছে, দেখি তো আমার রেজাল্ট কত আসবে, ওটা নিয়ে বুঝতে পারো। তবে ওই যেদিনকার পরীক্ষা ওই দিন কখনো যেন ভুলের ক্রমে না হিসাব করো যে আমার কয়টা এমসিকিউ লাগছে কয়টা নেই, বুঝে দেওয়ার চেষ্টা করি। আর সিকিউ প্রশ্নগুলো আমি বারবার বলি, দরকার যদি হয় সিকিউ 5টা আছে বা 7টা তো থাকে না, এখন অন্তত সঠিক করার চেষ্টা করবে। ওটা তো তাহলে ফাঁকা রাখবে, মানে কম খ গ ঘ সবগুলো কম, কিন্তু ক কম নেই। একটু হলেও কি আমি সার পাবো না, একটু হলে ডিউটি নর্মাল পাবো। এই ডিউটি যে নর্মাল পাবো ওই সময় আমি কটা এই বাংলাদেশের রাজধানীর কোথায়? ও বলছে ঢাকায়। ঢাকায় যে ও বলছে আসলে সত্যি কিনা আমি আরেকজন তার কাছে শুনবো। আর তুমি তো বলছো যে আসলে বাংলাদেশের রাজধানী ঢাকায় কিনা, ঠিক আছে না? ওকে, এইভাবে আমি আমার পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর করব। তবে আমার যেটা সহজ হয় এবং আমি যেটা পারি সেটার আগে উত্তর যেন প্রথম প্রশ্নে কোনো রকম কাটাকাটি না হয়। কাটাকাটি কোনো ধরনের করা যাবে না, আশা করি বুঝতে পারছি। 3 নম্বর হচ্ছে প্রশ্নপত্র চুরি হয়েছে, মানে তুই আমার টাকা দিবি 5,000 টাকা দে, আমি তো প্রশ্নপত্র দিয়ে দেবো, মানে বাংলা কিছু প্রশ্ন আছে এগুলো আমি আউট করে দেবো, বুঝতে পারছি না? এগুলো অনেক স্টুডেন্ট আছে না প্রশ্নপত্রে ফার্স্টে পেপারে সবাই এইটা নোটিফিকেশন পড়বে, সেটা পড়ে যাবো, এইগুলো নোটিফিকেশন পড়বে, পূর্ণক্রমে প্রশ্নপত্র ফাঁস হবে না। ওই জন্য প্রশ্নপত্রের ফাঁসের পিছিয়ে মানে যায় প্রশ্ন ওদের পিছনে ঘোরা যাবে না। তারপর হচ্ছে কি যে মাথাটা ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষাগুলো ঠান্ডা মাথায় দিতে হবে এই কারণে যে যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আর আমার তো তোমাদের সাথে সবসময় থাকে, হ্যাঁ। আর কি বলবো যে পরীক্ষার রাতে পরীক্ষা আছে, তার মানে এই নয় যে সারা রাত আমি পড়ছি আর পরের দিনে পরীক্ষা দেবো, গুলাই দেবে সবগুলো, মানে এলোমেলো হয়ে যাবে। এলোমেলো যদি হয় তাহলে কিন্তু ভালো করে পরীক্ষা দিতে পারবো না, বুঝতে পারছো না? যে আমার পরীক্ষা কি করতে হবে যে এলোমেলো করা যাবে না, আমার ঘুমটা ঠিক দিতে হবে, 6 ঘন্টা ঘুমাইতে হবে। আর যে কয়েকদিন আছে এই কয়েকদিন আড্ডাবাজি মানে অন্যের সাথে চলাফেরা এইগুলো ছাড়ে দাও। যদি প্রয়োজন হয় পরবর্তীতে থাকবে ভাই আছে এগুলো বললাম না। যদি কারো এসএসসি ব্যাচের উদ্দেশ্যে শুরু হয় মডেল এসএসসি ব্যাচ বাংলাদেশ অল স্টুডেন্টস কি বলবো একটা কথা, যদি প্রেম ভালোবাসা থাকে কারো বা অন্তত বলতে হবে যে আমার পরীক্ষা যে কয়েকদিন আছে মানে যতদিন আছে এক মাস 1.5 মাস চলবে এগুলো পাস মানে স্টপ নাকি কি বলেন ভাইয়া স্টপ, মানে এখানে ভরে যাবো, আজকে থেকে ভরে যাবো। দেন আমি কি করবো পরবর্তী যখন পরীক্ষা শেষ তারপর আমি চালাতে পারি, ঠিক আছে? পরবর্তী চালাতে হবে আমার আগে পরীক্ষাটা কি করতে দিতে হবে। আচ্ছা বলছি কি, তবে আগে পাস চাই বা ভালো রেজাল্ট চাই। পরীক্ষা কোনো কারণে যদি খারাপ রেজাল্ট আসে যায় তোমাদের থেকে আমি কষ্ট করবো বেশি, তোমার জীবনটা হতে পারে কিন্তু কষ্ট করছি আমি এবং তোমার বাবা থেকে আমি কোনো অংশে কম না। কারণ আমি পড়েছি, আমি জানি কষ্টটা কি। 1 সেকেন্ড কথা বলা ওই তো কথা বলার জন্য 33 জন স্পিকার ছিল, মানে যারা স্পিচ দিবে বক্তব্য দিবে 33 জনের মধ্যে বলে পাই 12 জন ভয়ে আসে সবাই দিকে বলতেছে বাহ নোট করতে হবে। ওই যে বলছে মানুষের সদস্য কি সংসদে এদিকে থেকে বলা নিয়ম না, আপনি কি বলেন নোট করে নিয়ে আসেন, হ্যাঁ নোট করে। যাই হোক এইটা হচ্ছে বিষয় যে মাথায় রাখবে এগুলো। আর 2 নম্বর কথা হচ্ছে কোনো কারণে যে পরীক্ষা খারাপ হয় রেজাল্ট খারাপ হয় রেজাল্টের কি অন্তত আপসেট হওয়া যাবে না। এতে কেউ এমনও করে সুইসাইডের মতো কাজ করে, একটা জীবনকে সুইসাইড বলে
একটা জীবন সুইসাইড না, এই জীবনটা না সুইসাইড না, ঠিক আছে? হয়তো খারাপ হয়েছিল, কি সমস্যা নেই। তবে আমি চাই না কেউ আমার আমার একটা ঐতিহ্য আছে, ঐতিহ্য কি আশেপাশে যতগুলো আশেপাশে কি আমি পঞ্চগড় পর্যন্ত কোচিং করে কথা আসি, যেহেতু জানি আশেপাশে যতগুলো প্রতিষ্ঠান আছে আজ প্রতিও শুনি নাই 100% পাশের রেকর্ড, যেটা আমার প্রতি সালের বেশ আমি মনে করছিলাম যে দুর্বল বেশ। আমি আরো টেনশনে আছি যে আল্লাহ কি যে ভয় মানুষের টিকে কিনা। আমার প্রতি সালের বেশটা তোমরা হয়তো জানো যে প্রতি সালের বেশটা সবাই পাস, এটা আমার একটা রেকর্ড যে 100% পাস কোনো প্রতিষ্ঠান কোনো ইনস্টিটিউটে নাই, যেটা আমার প্রতিষ্ঠানে আছে। তো সুইসাইডের মতো কাজ করবো না, আর পরিশেষে কিছু কথা বলবো। আরো তোমাদের আজ থেকে মনে পড়বে একটা সময় ছিল প্রতিশ্রুতি কোচিং সেন্টারে ছিলাম। আজ থেকে তোমাদের স্মৃতি থাকতে হবে কত যত্ন ছিল আমাদের, এখন আগে গেছে সবাই আজ পরিস্থিতি খুবই শুধু স্মৃতি। তোমরা ছিলে আমার কোচিংয়ের সবচেয়ে সুন্দর সুখের নাম, সবচেয়ে আপন অধ্যায়। সর্বশেষ শুধু এইটুকু বলি, তোমরা ভালো থেকো। আমার না বলার কথাগুলো আমি নিজের কাছেই রেখে দিলাম। তো চলার পথে অথবা আমি আসলে ছেলে মানুষ একদিক থেকে, আর দুই দিক থেকে হচ্ছে আমার মেন্টাল প্রেশার থাকে অনেক, মানে সারাদিন যে বললো ভাইয়াগুলো বললো আসলে সারাদিন বলতে কি আমার জানে কয়েকজন হতে পারে জানে, যেমন 10টা পর্যন্ত প্রাইভেট পড়াতে হয়, কোচিংয়ে ক্লাস না হয় কন্ডিশন, এসব নিয়ে আমার এইভাবে যায় দিনটা। আসলে বাসা থেকে অনেক বকাবকি করে, তাও পারতেছি না সার্কি তোমাদের মায়ের। তো চেষ্টা করতেছি ফিরে আসতে এখান থেকে, যদি কোনো কারণে তোমাদের মানে অজান্তে কষ্ট দিয়ে থাকি কোনো কোথায় হতে পারে, এমন দীর্ঘ সময় ছিল তোমরা সে 1 বছরের বেশি ছিল, মানে 10ম শ্রেণীতে শুরুতে পড়াশো ছিল, এখন মাস বা 3 মাস, মানে 1 বছর 3 মাস 4 মাস 15 মাস হয়ে যায়। এরকম কথাবার্তা হয়ে যায়। হ্যাঁ, একটা মানুষের মাথা আসলে ঠিক থাকে না এরকম কথা বলতে বলতে, মানে তোমার যতটুকু পাওয়ার কথা ছিল, বেনিফিট পাওয়ার কথা ছিল আমার কাছ থেকে, মনে করো আমি যেটা কথা বলার যোগ্য ছিলাম না, এরকম কথা যদি আমি বলে থাকি আমাদের ক্ষমা করে দিলাম। আমি তোমাদের কাছে অনুরোধ করবো যে সত্যি আমি তোমাকে ভালো পেয়েছি, তারপর যদি কাউকে অতিরিক্ত কষ্ট দিয়ে থাকি বা মারপিট করে থাকি আমরা ক্ষমা করে দিলাম। কেননা তোমরা আসলে তোমরা বললা যে আমি তোমাদের বক্তব্য শুনে আসি হৃদয়, তোমরা জানো না হয়তো বিদায় মানুষকে দেওয়াটা কত কষ্টকর। তোমরা জানো আমি শেষে বক্তব্য করছি এই কারণে তোমরা থাকতে পারবে না, বিদায় দেওয়া এবং নেওয়াটা খুব কষ্টকর। তোমরা এক জায়গায় মেহমান থেকে গেলে বুঝতে পারো না, যার চলে যায় সে বুঝে বিচ্ছেদটা কত কষ্টকর, মানে বাবা হারার ব্যথাটা যার বাবা মারা গেছে সে বুঝে, অন্যজন যায় কিছু বুঝতে পারে, ওর আবেগ নয় যে যার গেছে বাবা সেই বুঝে আসলে কী গেল। অতএব যদি আমি তোমাদের ছোট ভাই বোনের মধ্যে দেখছি কোনো ক্রমে তোমাদের সাথে আসলে তোমাদের সাথে বলতে ভুল হয়ে যাবে, সবার সাথে আমি আসলে ওইরকমভাবে মিশি, মানে তোমাদের বয়স আর আমার বয়সটা বা একটু কম বেশি হতে পারে, এই জন্য আমি মিশি যে তোমরা কি চাও আসলে আমি বুঝতে পারি। তো তার মধ্যে কিছু কথাবার্তা হয়তো মানে ফ্রি মাইন্ডে কথা বলার কারণে মনে তোমাদের আঘাত লেগেছে, যদি লেগে থাকে এরকম কথাবার্তা তাহলে তোমরা আমার ক্ষমা করে দিবা। আর তোমাদের উপর আমাদের কোনো রাগ নাই, ভাইয়েরা আছে, ভাইয়ের সাথে আমি সবসময় কথা বলি, আমার সাথে কথা বলি। বিশেষ করে আমি কোচিংটা নিয়ে এত মানে সিরিয়াস থাকি, মাঝে মধ্যে ঘুমের মধ্যেও তোমাদের নিয়ে ভাবি যে কী করা যাবে, আমি কালকে কী পড়াবো, কালকে কী উপদেশটা দিব, এটা নিয়ে ভাবি। তো সর্বশেষ কথা হচ্ছে আসলে চাইলে কিন্তু আসা যাবে না, ভালো কিছু করো, তোমরা ভালো জায়গায় যাও। তো
তবে আমার জন্য দোয়া করবো সবসময়। আর যদি ভাইয়া ক্লাস দিচ্ছে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো, হ্যাঁ আমি যেগুলো দিচ্ছি জানাই, তো সব মিলে ক্লাস নিতে ভাইয়া এবং আমাকে যদি কোনো মানে ওরা যদি কোনো কষ্ট দিয়ে থাকে তোমাদের জন্য, তোমরা যদি ওদের কথায় কোনো কষ্ট পাও তাহলে ওদের ক্ষমা করে দিবা, কেননা ওরা আমার কোচিংয়ের একটা অংশ হয়, আমি কাউকে ভুলতে পারবো না। ওদের যদি কোনো কথা খারাপ লাগে তোমাদের ভালোর জন্য অনেক বকাবকি করছি, অনেক কথা বলছি, উঁচু কথা বলছি, যদি বলে এরকম যদি মনে হয় ওদের ক্ষমা করে দেওয়া। আর সর্বশেষ যেটা কথা, আমি আসলে আমি আমার কথা বলতে আমি একটা পাপি বান্দা, মানে যা ক্ষমার যোগ্য হয় না, রাগ কন্ট্রোল করতে পারি না, বদবিহারী মানুষ। তো সর্বশেষ এইগুলো করার কারণে যদি কারো কোনো কষ্ট দিয়ে থাকি আমার ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দিচ্ছ তো হাসি মুখে বিদায়টা দিতে পারে, আমার কোনো অভিমান নাই, রাগ নাই, হাসি মুখে বিদায়টা দিচ্ছ, ক্ষমা করে দিচ্ছ, সবাই দিচ্ছ। আচ্ছা, তো সর্বশেষ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকো এবং সকলের পরীক্ষা ভালো হোক, এসএসসি 25-26 পরীক্ষা ভালো হোক এবং এই বেশটা আমাদের 100% পাশের রেকর্ড দেখা, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।